বৃদ্ধের সেই বলিরেখা ভরা চোখে সেদিন যে অসহায়তা ছিল তা দেখে পাথর হৃদয়ের মানুষও গলে যেত। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সেগুলো শুধু মাটির পাত্রের টুকরো ছিল না, বরং একজন নিরুপায় বাবা আর একজন অসহায় স্বামীর স্বপ্ন ছিল, যা চুরমার হয়ে গিয়েছিল। দুনিয়া তামাশা দেখছিল, কিন্তু কেউ সেই কাঁপতে থাকা হাতটিকে সাহায্য করার চেষ্টা করেনি। তখনই সেখানে এমন একটি গাড়ি এসে থামল, যার দাম সেই পুরো গ্রামের জমির চেয়েও বেশি ছিল। এবং তারপর যা হলো তা প্রমাণ করে দিল যে মানবতা ধনী বা গরিবের মুখাপেক্ষে হয় না। সুন্দরপুর গ্রামের পূর্ব প্রান্তে, যেখানে সূর্যের প্রথম আলো সবার আগে ধরিত্রীকে স্পর্শ করত, সেখানে দীনানাথের একটা ছোট খাপড়ার ঘর ছিল। দীনানাথ, যার বয়স এখন ৬৫ পার হয়েছিল, পেশায় তিনি ছিলেন কুমোর। তার হাতে মাটির রূপ দেওয়ার সেই দক্ষতা ছিল যা বংশপরম্পরায় তার রক্তে বইছিল, কিন্তু সময়ের মারে সেই হাতে কম্পন সৃষ্টি হয়েছিল। ঘরের অবস্থা এমন ছিল যে দেওয়ালে ফাটল ছিল, আর ছাদ বৃষ্টির সময় চালুনির মতো ফুটো হয়ে যেত। দীনানাথের পরিবারে ছিলেন তার অসুস্থ স্ত্রী সাবিত্রী আর ১০ বছরের এক ছোট মেয়ে গৌরী। সাবিত্রী গত ২ বছর ধরে বিছানায় পড়েছিল। ফুসফুসের গুরুতর রোগে সে হাড় জিরজিরে কঙ্কাল হয়ে গিয়েছিল। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিল যে শহরের বড় হাসপাতালে অপারেশন করাতে হবে, যাতে লক্ষ লক্ষ টাকা খরচ হবে। লক্ষ টাকা তো দূরের কথা, দীনানাথের কাছে দুবেলা অন্নের জোগাড় করাই কঠিন হচ্ছিল। গৌরী স্কুলে যেতে চাইত, পড়াশোনা করতে চাইত, কিন্তু তার স্কুল ব্যাগ বা বস্তার জায়গা নিয়েছিল ঘরের কাজ আর মায়ের সেবা। দীনানাথ প্রতিদিন ব্রহ্মমুহূর্তে ঠিক ৩টের সময় উঠে যেতেন। গঙ্গার মাটি মাখতেন, চাকা ঘোরাতেন আর প্রদীপ, ভাঁড় ও কলসি বানাতেন। মাটির সাথে তার সাধনা কোনো তপস্যার চেয়ে কম ছিল না। তিনি প্রতিটি পাত্র এমনভাবে তৈরি করতেন যেন তাতে নিজের প্রাণ ঢেলে দিচ্ছেন। সকাল হতেই তিনি তার পুরনো জং ধরা সাইকেলে পাত্রের বড় ঝুড়ি চাপাতেন আর শহরের দিকে বেরিয়ে পড়তেন। মাটির পাত্র নিন, ঠান্ডা জলের কলসি নিন। তার এই আওয়াজ এখন আর ততটা জোরালো ছিল না যতটা যৌবনে থাকত। এখন এই আওয়াজে ক্লান্তি ছিল, এক অদ্ভুত হাহাকার ছিল। পাত্রগুলি বিক্রি করে যে সামান্য টাকা মিলত তা সাবিত্রীর ওষুধ আর ঘরের রেশনে শেষ হয়ে যেত। আর এই সবের ওপরে ছিল গ্রামের জমিদার ও মহাজন শেঠ গিরধারীলালের ভারী ঋণ। সাবিত্রীর শুরুতে চিকিৎসার জন্য দীনানাথ গিরধারীলালের কাছ থেকে ৭,০০০ টাকা ধার নিয়েছিলেন, যা চক্রবৃদ্ধি সুদে বেড়ে এখন এতটাই হয়ে গিয়েছিল যে দীনানাথের রাতের ঘুম উড়ে গিয়েছিল। শেঠ গিরধারীলাল প্রতি দ্বিতীয় দিনে তার আঙিনায় এসে দাঁড়িয়ে থাকত, গালিগালাজ করত আর হুমকি দিত যে যদি টাকা না পায় তবে সে তাদের ঘর ও জমি দখল করে নেবে। দীনানাথ প্রায়ই রাতে উঠে আঙিনায় তুলসীতলার পাশে বসে থাকতেন আর আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, হে মহাদেব, এটি কেমন পরীক্ষা! একজন গরিবের কি সম্মানের সাথে বাঁচার ও মরার অধিকার নেই? আমার নসিবে কি শুধু এই সংঘর্ষই লেখা আছে? একদিনকার কথা, দীনানাথ শহরের এক পশ কলোনি বসন্তবিহারে নিজের সাইকেলটি গড়িয়ে নিয়ে যাচ্ছিলেন। জ্যৈষ্ঠের তপ্ত দুপুর ছিল, সূর্য আগুন ঝরাচ্ছিল আর দীনানাথের নগ্ন পা পিচঢালা রাস্তায় পড়ছিল। তিনি ঘামে ভিজে একাকার ছিলেন, তৃষ্ণায় গলা শুকিয়ে আসছিল, কিন্তু তার একটাই চিন্তা ছিল যে আজ সব পাত্র বিক্রি হয়ে গেলে সাবিত্রীর জন্য নতুন ওষুধ আসতে পারবে। হঠাৎ একটি দ্রুতগতির বাইক তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ধাক্কা দিল। দীনানাথের ভারসাম্য বিগড়ে গেল। তিনি সামলানোর চেষ্টা করতে থাকলেন, কিন্তু বার্ধক্যের দুর্বল শরীর সাইকেলের ভার সামলাতে পারল না। ধপাস এক জোরালো আওয়াজ হল, আর সাইকেল রাস্তায় আছড়ে পড়ল। সেই দৃশ্যটি হৃদয় বিদারক ছিল। মাসের পর মাসের পরিশ্রম মুহূর্তের মধ্যে মাটিতে মিশে গেল। সব কলসি, কুজো আর শৈল্পিক প্রদীপ রাস্তায় ছড়িয়ে চুরমার হয়ে গেল। দীনানাথ রাস্তায় হাঁটুর ওপর ভর দিয়ে বসে পড়লেন। তিনি ভাঙা টুকরোগুলো কুড়োতে লাগলেন, যেন সেগুলো মাটির টুকরো নয়, বরং তার কলিজার টুকরো। তার চোখ থেকে অশ্রু টপ টপ করে সেই তপ্ত রাস্তায় পড়তে লাগল। হে প্রভু, এখন সাবিত্রীর ওষুধ কিভাবে আসবে? গৌরী আজ কি খাবে? তিনি কাঁদছিলেন। লোকজন যাতায়াত করছিল, গাড়িগুলো হর্ন দিচ্ছিল, কিন্তু কেউ থামার কষ্টটুকু করল না। কিছু লোক তো বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল যে অন্ধ নাকি, দেখে চলতে পারে না। দীনানাথ হাত জোড় করে সবার কাছে ক্ষমা চাইছিলেন, যদিও দোষ তার ছিলই না। তিনি পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তার মনে হচ্ছিল আজ জীবনের শেষ চলে এসেছে।
তখনই সেখানে একটি কালো রঙের চকচকে মার্সিডিজ গাড়ি এসে থামল। গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। সে ছিল অনন্যা, শহরের সবচেয়ে বড় শিল্পপতি সিংঘানিয়া গ্রুপের মালিকের একমাত্র মেয়ে। অনন্যার বয়স বড়জোর ২৪ বছর হবে, কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন, কিন্তু তার চেহারায় সেই সৌম্যতা ও তেজ ছিল যা সংস্কার থেকে আসে, দৌলত থেকে নয়। সে দেখল যে একজন বৃদ্ধ রাস্তায় বসে কাঁদছেন। অনন্যা নিজের দামি স্যান্ডেলের তোয়াক্কা না করে রাস্তায় দৌড়ে গেল। সে দীনানাথের কাছে পৌঁছল এবং তার কাঁধে হাত রাখল। বাবা, আপনার চোট লাগেনি তো? অনন্যার গলায় এত মাধুর্য আর আপনত্ব ছিল যে দীনানাথ চমকে গিয়ে ওপরে তাকালেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এত বড় গাড়ি থেকে নামা কোনো ম্যাম সাহেব তাকে বাবা বলে ডাকছে। দীনানাথ নিজের চোখের জল মুছলেন এবং কাঁপতে থাকা ঠোঁটে বললেন, না মা, শরীরে চোট লাগেনি, কিন্তু কপাল ভেঙে গিয়েছে। আমার সব শেষ হয়ে গেল। অনন্যার রাস্তায় ছড়িয়ে থাকা মাটির পাত্রের টুকরোগুলো দেখল এবং পরিস্থিতি বুঝতে দেরি হল না। সে তৎক্ষণাৎ নিজের ড্রাইভারকে ইশারা করল। দুজনে মিলিয়ে দীনানাথের সাইকেল তুলল এবং একপাশে রাখল। অনন্যা নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করল আর দীনানাথকে দিল। আগে আপনি জল খান বাবা। দীনানাথ দ্বিধা করতে করতে জল খেলেন। তারপর অনন্যা জিজ্ঞেস করল, বাবা, আপনার কত লোকসান হল? দীনানাথ মাথা নিচু করে নিলেন। মা, লোকসান তো কিছু টাকারই, কিন্তু আমার কাছে এটি লাখ টাকার সমান। আমার অসুস্থ স্ত্রী ঘরে পথ চেয়ে বসে আছে। অনন্যার মন গলে গেল। সে নিজের ব্যাগ থেকে ৫,০০০ টাকা বের করে দীনানাথের হাতে রাখল। দীনানাথ নোটগুলো দেখলেন এবং তৎক্ষণাৎ হাত সরিয়ে নিলেন। না না মা, এটি অনেক বেশি। আমি ভিক্ষুক নই, আমি মেহনতের কামাই খাই। আমি এই দয়া নিতে পারব না। অনন্যা দীনানাথের খসফসে আর মাটি মাখা হাত দুটো নিজের নরম হাতের মুঠোয় নিল। সে বলল, বাবা, এটি ভিক্ষা নয়, এটি আপনার শিল্প আর মেহনতের সম্মান। আর এমনিতেও আমাদের ধর্মে বলা হয়েছে যে বড়দের আশীর্বাদ অমূল্য হয়। মনে করুন যে আমি আপনার কাছ থেকে আশীর্বাদ কিনেছি। একজন মেয়ে তার বাবা সমান বৃদ্ধকে কিছু দিচ্ছে, আপনি কি মানা করবেন? অনন্যার কথায় এত আপনত্ব ছিল যে দীনানাথের চোখ দিয়ে আবার জল বেরিয়ে এলো। তিনি কাঁপা হাতে টাকাগুলো নিলেন এবং অনন্যার মাথায় হাত রেখে বললেন, বেঁচে থাকো মা, মহাদেব তোমার ঝুলি সবসময় খুশিতে ভরে রাখুন। দীনানাথ বাড়ি ফিরলেন, কিন্তু অনন্যা সেই মুখটি ভুলতে পারল না। সে সেই রাতে নিজের আলিশান বেডরুমে শুয়ে ঘুমাতে পারল না। তার বারবার সেই বৃদ্ধের অসহায় চোখগুলো মনে আসছিল। পরের দিন অনন্যা সিদ্ধান্ত নিল যে সে সেই বৃদ্ধের সম্পর্কে আরও জানবে। সে নিজের গাড়ি নিয়ে সেই এলাকায় গেল আর খোঁজ নিতে নিতে সুন্দরপুর গ্রামে পৌঁছে গেল। দীনানাথের ভাঙাচোরা ঘর দেখে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখল যে ছাদ থেকে আলো চুইয়ে ভেতরে আসছে এবং এক কোণায় খাটে এক মহিলা ব্যথায় কাতরাচ্ছে। এক ছোট মেয়ে গৌরী উনুনে ফু দিচ্ছিল, তার চোখে ধোঁয়ায় জ্বালা করছিল। দীনানাথ যখন অনন্যাকে নিজের দ্বারে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। মা, আপনি এখানে? অনন্যা হেসে বলল, বাবা, আমি শুধু এটি দেখতে এসেছিলাম যে আপনি ঠিক আছেন কিনা। অনন্যা ভেতরে গেল। সে সাবিত্রীর অবস্থা দেখল, গৌরীর মাথায় হাত বুলিয়ে দিল। কথার ছলে সে জানতে পারল যে সাবিত্রীর রোগ কতটা গম্ভীর এবং শেঠ গিরধারীলালের ঋণ কিভাবে এই পরিবারের টুঁটি চেপে ধরেছে। দীনানাথ জানালেন, মা, ৭০,০০০ টাকার ঋণ। সেই মহাজন রোজ আসে, বেইজ্জত করে। আমার ভয় হয় যে আমার মরার পর সে আমার মেয়েকে না জানায়। অনন্যার রক্ত গরম হয়ে উঠল। সে মনে মনে কিছু একটা ঠিক করে নিল। সে সেখান থেকে উঠল এবং সরাসরি শেঠ গিরধারী লালের হাভেলির দিকে রওনা দিল। গিরধারী লালি নিজের গদিতে বসে হুঁকো টানছিল। যখন সে একজন ধনী কুমারীকে নিজের দ্বারে দেখল তখন সে হড়বড় করে দাঁড়িয়ে পড়ল। অনন্যা কোনো ভূমিকা ছাড়াই বলল, দীনানাথজির কত ঋণ আছে? শেঠ খাতা বের করল আর ধূর্তভাবে হাসতে হাসতে বলল, আজ্ঞে ম্যাডামজি, সুদ মিলিয়ে মোট ৭০,০০০ হয়। যদিও ঋণ কম ছিল, কিন্তু সে বাড়িয়ে বলল। অনন্যা কোনো তর্ক না করে নিজের ব্যাগ থেকে চেক বই বের করল, ৭০,০০০ টাকার চেক কাটল এবং শেঠের মুখের ওপর ছুঁড়ে দিয়ে বলল, আজকের পর যদি তুমি ওই ঘরের দিকে চোখ তুলেও তাকাও তবে মনে রেখো আমার নাম অনন্যা সিংহানিয়া। পুলিশ আর আইন দুটোই আমার পকেটে থাকে। পুরো হিসেব মেটাও আর রসিদ এখনই বানিয়ে দাও। শেঠ গিরধারী লাল যে পুরো গ্রামকে নিজের আঙ্গুলে নাচাত, সিংহানিয়া নাম শুনেই ঘামে ভিজে একাকার হয়ে গেল। সে তৎক্ষণাৎ রসিদ বানিয়ে দিল এবং হাত জোড় করল। অনন্যা রসিদ নিয়ে আবার দীনানাথের বাড়িতে গেল। সে সেই কাগজটি দীনানাথের হাতে দিয়ে বলল, বাবা, এখন আপনি ঋণমুক্ত। সেই শেঠের ছায়াও এখন এই ঘরে পড়বে না।
দীনানাথ আর সাবিত্রী নিজেদের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছিলেন না। দীনানাথ অনন্যার পায়ে লুটিয়ে পড়তে চাইলেন, কিন্তু অনন্যা তাকে থামিয়ে দিল। বাবা, বাবা কখনো মেয়ের পা ছোঁয় না। আপনি আমাকে আশীর্বাদ দিয়েছিলেন না, ব্যাস এটি তারই ফল। সেদিন দীনানাথের ঘরে বহু বছর পর শান্তির অন্ন রান্না হলো। সাবিত্রীর চোখে এক নতুন চমক ছিল। গৌরী খুব খুশি ছিল যে এখন কোনো দুষ্টু লোক তাদের বাড়িতে এসে চিৎকার করবে না। দীনানাথের মনে হলো যে হয়তো এবার খারাপ দিন কেটে গিয়েছে। তার মনে হলো যে ঈশ্বর স্বয়ং অন্নপূর্ণাকে তার ঘরে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু তিনি কি জানতেন যে বিধির বিধান এখনও অন্য কিছু লিখতে চেয়েছিল। জীবনের নিষ্ঠুরতা এখনও শেষ হয়নি। কিছুদিন কাটল। অনন্যা শহরের সবচেয়ে বড় হাসপাতালে সাবিত্রীর চিকিৎসার ব্যবস্থা করাল। অ্যাম্বুলেন্স গ্রামে এলো, যা দেখে পুরো গ্রাম জড়ো হয়ে গেল। সাবিত্রীকে হাসপাতালে ভর্তি করা হলো। চিকিৎসা শুরু হলো। অনন্যা নিজে ডাক্তারদের সাথে কথা বলত, ওষুধের খরচ জোগাত। দীনানাথ হাসপাতালের করিডরে হাত জোর করে দাঁড়িয়ে থাকতেন। সাবিত্রীর অবস্থায় সামান্য উন্নতি দেখা যাচ্ছিল। দীনানাথের মনে হল যে এবার সব ঠিক হয়ে যাবে। তিনি রোজ সকালে তাড়াতাড়ি উঠে হাসপাতালের বাইরে বসে থাকতেন। দুপুরে নিজের মাটির পাত্র বিক্রির চেষ্টা করতেন, যাতে অনন্যার ওপর পুরো বোঝা না পড়ে। কিন্তু এক অমাবস্যার কালো রাতে সব বদলে গেল। সাবিত্রীর শরীর হঠাৎ খারাপ হতে লাগল। ডাক্তাররা জানালেন যে তার দুটো কিডনি পুরোপুরি ফেল হয়ে গিয়েছে এবং সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়েছে। তৎক্ষণাৎ বড় অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু শরীর এতটাই দুর্বল ছিল যে অপারেশনের ঝুঁকি খুব বেশি ছিল। দীনানাথ আইসিইউয়ের কাঁচের বাইরে দাঁড়িয়ে নিজের জীবন সঙ্গিনীকে দেখছিলেন, যে নিঃশ্বাস নেবার জন্য লড়াই করছিল। অনন্যাও সেখানে পৌঁছে গিয়েছিল। সে দেশের বড় স্পেশালিস্টদের ফোন করল, সব রকম চেষ্টা করল। ভোর 4টের সময় যখন দুনিয়া ঘুমোচ্ছিল, আইসিইউয়ের দরজা খুলল। ডাক্তার বাইরে এলেন। তার চেহারায় হতাশা ছিল। তিনি নিজের মাস্ক সরালেন এবং দীনানাথের কাঁধে হাত রাখলেন। দীনানাথের হার্টবিট যেন থমকে গেল। ডাক্তার ধীর স্বরে বললেন, আমরা অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আমরা ওকে বাঁচাতে পারলাম না। এই শব্দগুলো দীনানাথের কানে গলানো সীসার মতো নামল। তিনি সেখানেই মাটিতে বসে পড়লেন। না চিৎকার বেরোল, না কোনো আওয়াজ, শুধু একটা নিস্তব্ধতা ছেয়ে গেল, যা মৃত্যুর চেয়েও বেশি ভয়ানক ছিল। সাবিত্রী, যিনি তার সুখ দুঃখের সাথী ছিলেন, তিনি তাকে আর ছোট গৌরীকে এই ভরা দুনিয়ায় একা ছেড়ে চলে গিয়েছিলেন। অনন্যা দীনানাথকে সামলাল, কিন্তু সে জানত যে এই ক্ষত ভরার শক্তি দৌলতে নেই। সাবিত্রীর শেষকৃত্য কাশীর মণিকর্ণিকা ঘাটে করা হল। দীনানাথ যখন তার স্ত্রীর চিতায় মুখাগ্নি করলেন, তখন মনে হল যেন তার শরীরের অর্ধেক অংশ সেই আগুনে জ্বলে গিয়েছে। তিনি শূন্যে তাকিয়ে থাকতেন। গৌরী তার মায়ের স্মৃতিতে কাঁদত। অনন্যা প্রতি মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়ে রইল, একটি ঢাল হয়ে, একটি পরিবারের মতো। গ্রামের লোকজন কথা বলতে লাগল, আরে এই ধনী মেয়েটি কেন এই বুড়োকে সাহায্য করছে? নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। ধনীদের কোনো ভরসা নেই। নানা ধরনের কানাঘুষো শুরু হলো। কেউ বলতো যে এই বুড়ো নিজের জমি এই মেয়ের নামে করে দেবে। কেউ বলতো এই মেয়েটি লোক দেখানো কাজ করছে। দীনানাথ এই খোঁটাগুলো শুনতেন, কিন্তু চুপ থাকতেন। তিনি ভেতর থেকে ফাঁপা হয়ে গিয়েছিলেন। সাবিত্রী চলে যাওয়ার পর তার বাঁচার একমাত্র উদ্দেশ্য ছিল গৌরী। অনন্যা দীনানাথকে বোঝাল, বাবা, আপনাকে গৌরীর জন্যে শক্ত হতে হবে। সাবিত্রী মায়ের স্বপ্ন ছিল যে গৌরী যেন পড়াশোনা করে বড় অফিসার হয়। অনন্যা গৌরীর নাম শহরের সবচেয়ে ভালো বোর্ডিং স্কুলে লিখিয়ে দেওয়ার প্রস্তাব রাখল, যাতে সে গ্রামের পরিবেশ আর দারিদ্র্যের ছায়া থেকে দূরে নিজের পড়াশোনা করতে পারে। দীনানাথের মন মানছিল না নিজের মেয়েকে দূরে পাঠাতে, কিন্তু তার ভবিষ্যতের খাতিরে তিনি পাথর চাপা দিয়ে রাজি হলেন। দীনানাথ আবার নিজের কাজ শুরু করলেন। তিনি জানতেন যে খালি বসে থাকলে দুঃখ তাকে খেয়ে ফেলবে। তিনি এখন আরও নিবিড়ভাবে মাটিকে রূপ দিতে লাগলেন। অনন্যা প্রায়ই আসত, তার পাশে বসত আর ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। সে নিজের বাবার বিজনেসের জটিলতা থেকে দূরে দীনানাথের সারল্যের মধ্যে শান্তি খুঁজে পেত। দীনানাথ তাকে মাটির পাত্র বানানো শেখাতেন। তিনি তাকে বলতেন যে কিভাবে মাটিকে আঘাত দেওয়া হয় না, বরং তাকে আদর করে রূপ দেওয়া হয়। জীবনও এই মাটির মতো মা, দীনানাথ বলতেন, যত পড়ে ততই শক্ত হয়। কিন্তু সময়ের চাকা বড় নিষ্ঠুর। এদিকে দীনানাথ নিজের স্ত্রীর শোক থেকে কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন, ওদিকে অনন্যার জীবনে এক বড় ঝড় কড়া নাড়ছিল। তার বাবার বিজনেস সাম্রাজ্য, যা একসময় অজেয় মনে হতো, তা এক বড় দুর্নীতির অভিযোগে ঘিরে গেল। তার বাবার হার্ট অ্যাটাক হলো এবং তিনি শয্যাশায়ী হয়ে পড়লেন। কোম্পানির শেয়ারের দাম পড়তে লাগল, পার্টনাররা সঙ্গ ছেড়ে দিতে লাগল।
অনন্যা যে কাল পর্যন্ত অন্যদের সাহারা হচ্ছিল আজ নিজেই এক আবর্তে ভেসে গিয়েছিল। সে বেশ কিছুদিন দীনানাথের সাথে দেখা করতে আসতে পারল না। দীনানাথ চিন্তিত ছিলেন। তিনি গৌরীকে স্কুলে রেখে এসেছিলেন এবং নিজের শহরে একটি ছোট দোকান ভাড়া নিয়েছিলেন, যার ব্যবস্থা অনন্যাই করে দিয়েছিল। কিন্তু অনন্যার কোনো হদিস ছিল না। একদিন দীনানাথ খবরের কাগজের ঠোঙায় পকোড়া ফাঁচ্ছিলেন। তখনই তার নজর একটি খবরে পড়ল। সিংঘানিয়া গ্রুপ দেউলিয়া হওয়ার পথে, চেয়ারম্যান হাসপাতালে ভর্তি। দীনানাথের হাত থেকে পকোড়া পড়ে গেল। যে মেয়েটি তাকে নরক থেকে বের করেছিল আজ সে নিজেই আগুনে পড়ছিল। দীনানাথ তৎক্ষণাৎ নিজের দোকান বন্ধ করলেন। তিনি নিজের পকেট হাতড়ালেন। কিছু টাকা ছিল। তিনি সরাসরি বাস ধরে সেই বড় হাসপাতালের দিকে ছুটলেন, যার ঠিকানা খবরের কাগজে লেখা ছিল। সেখানে পৌঁছে তিনি দেখলেন যে মেয়েটির আগে পিছে কাল পর্যন্ত চাকরদের ফজ থাকত, আজ সে হাসপাতালের ওয়েটিং রুমে একা বসে আছে, মাথা নিচু করে, চোখে সেই শূন্যতে নিয়ে যা একসময় দীনানাথের চোখে ছিল। দীনানাথ ধীরে ধীরে তার কাছে গেলেন এবং তার মাথায় নিজের খসখসে হাতটি রাখলেন। মা? অনন্যা মাথা তুলল। দীনানাথকে দেখামাত্রই সে ফুপিয়ে কেঁদে উঠল। সে উঠে দীনানাথের বুকে জড়িয়ে ধরল, ঠিক যেভাবে গৌরী তাকে জড়িয়ে ধরত। বাবা, সব শেষ হয়ে যাচ্ছে। পাপা বাঁচবেন না। কোম্পানি ডুবে যাচ্ছে। সবাই ছেড়ে চলে যাচ্ছে। আমি কি করব? দীনানাথ তার পিঠ চাপড়ে দিলেন এবং নিজের পকেট থেকে একটি ছোট মাটির অনেশ মূর্তি বের করলেন, যা তিনি কালই বানিয়েছিলেন। মা, যতক্ষণ মহাদেব আছেন ততক্ষণ কিছু শেষ হয় না। মনে আছে আমি কি শিখিয়েছিলাম? মাটিকে রূপ দেওয়ার জন্য তাকে চাকায় ঘুরতে হয়, চড় থাপ্পড় সহ্য করতে হয়। এটি তো শুধু সময়ের চাকা। তুই ঘাবড়াস না, তোর এই বুড়ো বাবা এখনও বেঁচে আছে। দীনানাথের এই শব্দগুলো অনন্যার ভেতরে নিভে যাওয়া আশার প্রদীপকে আবার জ্বালিয়ে দিল। কিন্তু সংগ্রাম মাত্র শুরু হয়েছিল। কোটিপতি মেয়ে আর মাটির পাত্র বানানো বুড়ো দুজনের পৃথিবী এক অদ্ভুত মোড়ে এসে মিলিত হয়েছিল, যেখান থেকে সামনের রাস্তা কাঁটা ভরা ছিল। হাসপাতালের সেই রাতটি অনন্যার জীবনের সবচেয়ে দীর্ঘ ও ভয়াবহ রাত ছিল। ভেন্টিলেটরের বিপ বিপ শব্দ, যা এতক্ষণ জীবনের সংকেত দিচ্ছিল, হঠাৎ একটি দীর্ঘ একটানা শব্দে বদলে গেল। মনিটরে সোজা রেখা ফুটে উঠল। ডাক্তাররা ছুটে এলেন, ইলেকট্রিক শক দিলেন, কিন্তু সেই শরীরে আর প্রাণ অবশিষ্ট ছিল না। অনন্যার বাবা বিজয় সিংঘানিয়া, যিনি একসময় শেয়ার বাজারের শাহেনশা বলাতেন, এখন একটি নিথর দেহ মাত্র হয়ে গেলেন। অনন্যা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখ থেকে জল শুকিয়ে গিয়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে বাবার আঙুল ধরে সে হাঁটতে শিখেছে, তিনি তাকে এইভাবে মাঝপথে ছেড়ে চলে গেলেন। সেখানে উপস্থিত ধনী বন্ধু আর আত্মীয়রা, যারা কাল পর্যন্ত তাদের পার্টির শান হয়ে থাকত, এখন ধীরে ধীরে সরতে লাগল। কারোর জরুরি মিটিং ছিল তো কাউকে ফ্লাইট ধরতে হবে। পড়ন্ত গাছে পাখিরাও বাসা বাঁধে না, এই কথাটি আজ অনন্যা নিজের চোখে দেখছিল। সেই ভিড়ে যদি কেউ অটল দাঁড়িয়ে থাকেন, তবে তিনি ছিলেন দীনানাথ। তিনি আইসিইউর দরজায় একজন পুরনো দারোয়ানের মতো মোতায়েন ছিলেন। যখন ডাক্তার মৃত্যুর ঘোষণা করলেন, তখন দীনানাথ এগিয়ে এসে অনন্যার মাথায় হাত রাখলেন। তিনি কিছু বললেন না, কারণ শব্দ এই সময় অর্থহীন ছিল। তার সেই কাঁপতে থাকা খসখসে হাতটি অনন্যার জন্য একমাত্র অবলম্বন ছিল। শ্মশানঘাটে বাবার চিতায় মুখাগ্নি করার সময় অনন্যার হাত কাঁপছিল। বিধির বিধানও কত বিচিত্র। কিছু মাস আগে সে দীনানাথকে তার স্ত্রীর শেষকৃত্য করতে দেখেছিল, আর আজ সে নিজে সেই একই স্থানে দাঁড়িয়েছিল। আগুনের শিখা শুধু তার বাবার শরীরকে নয়, বরং তার সোনালী ভবিষ্যৎ, তার সুরক্ষা আর তার অহংকার সব কিছু ভস্ম করে দিয়েছিল। পরের কয়েকদিন অনন্যার জন্য কোনো দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। বাবা চলে যেতেই পাওনাদাররা শকুনের মতো হামলা করে বসল। ব্যাংকের আধিকারিক, আইনজীবী আর পুলিশ সব একসাথে এসে হাজির হল। সিংঘানিয়া ভিলা, যা শহরের গর্ব ছিল, তা ব্যাংক বাজেয়াপ্ত করে নিল। দামি গাড়ি, গয়না, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু সিল করে দেওয়া হলো। আইনজীবীরা জানালেন যে তার বাবার ওপর কোটি কোটি টাকার ঋণ আর তছরূপের অভিযোগ ছিল, যার ফলে এখন অনন্যার কাছে ফুটো পয়সাও বেঁচে ছিল না। যে মেয়েটি কাল পর্যন্ত প্যারিস আর লন্ডনে ছুটি কাটাত, আজ সে রাস্তায় চলে এসেছিল। তার কাছে শুধু একটি ছোট স্যুটকেস বেঁচে ছিল, যার মধ্যে তার কিছু জামাকাপড় আর বাবার একটি ছবি ছিল। সন্ধ্যা নামছিল। অনন্যা নিজেরই বাড়ির বন্ধ গেটের বাইরে দাঁড়িয়েছিল। যে গেটের ভেতরে যাওয়ার জন্য দুনিয়া লালায়িত থাকত, আজ সেই গেটটি তাকে বাইরে ঠেলে দিয়েছিল।
সে কোথায় যাবে, কার কাছে যাবে? যে আত্মীয়দের সে সাহায্যের জন্য ফোন করল, তারা হয় ফোন ধরল না অথবা চিনতে অস্বীকার করল। তখনই রাস্তার ওপার থেকে একটি পুরনো সাইকেলের বেল বাজল। অনন্যা দেখল দীনানাথ দাঁড়িয়েছিলেন। তার চেহারায় এক গভীর করুণা ছিল। তিনি ধীরে ধীরে কাছে এলেন আর বললেন, মা, মহলের দরজা বন্ধ হয়ে গিয়েছে তো কি হয়েছে? এই গরিবের ঝুপড়ি সবসময় খোলা আছে। সেই ঘর তোমার ছিল না, ওটা তো ইট পাথরের বাড়ি ছিল। আসল ঘর সেটা যেখানে কেউ নিজের জন্য অপেক্ষা করে। চলো, বাড়ি চলো। অনন্যা সেই বৃদ্ধের চোখের দিকে তাকাল। সেখানে কোনো দয়া ছিল না, বরং একজন বাবার অধিকার ছিল। সে ভেঙে পড়ল। সে নিজের স্যুটকেস দীনানাথের সাইকেলের ক্যারিয়ারে রাখল আর তার পিছন পিছন হেঁটে চলল। শহরের জৌলুস থেকে দূরে সংকীর্ণ আর নোংরা গলি দিয়ে তারা এক ছোট বস্তিতে পৌঁছাল। এখানে দীনানাথ একটি ছোট ঘর ভাড়া নিয়েছিলেন, কারণ গ্রাম থেকে রোজ শহরে আসা কঠিন হতো, আর গৌরীর পড়াশোনার জন্য শহরে থাকা জরুরি ছিল। ঘরটি খুব ছোট ছিল। এক কোণায় মাটির স্তূপ, অন্য কোণায় চাকা, আর মাঝখানে শোয়ার জন্য একটি দড়ি বা শতরঞ্জি। ছাদে একটি পুরনো পাখা ছিল, যা হাওয়া কম আর শব্দ বেশি করত। অনন্যা যে কখনো মখমলের গদি ছাড়া ঘুমায়নি, আজ সেই শক্ত মেঝের ওপর বসেছিল। দীনানাথ একটি পুরনো থালায় দুটো রুটি আর সামান্য পেঁয়াজ রেখে তার সামনে বাড়িয়ে দিলেন। খেয়ে নাও মা, শুকনো ঠিকই, কিন্তু মেহনাতের। গলা দিয়ে নিচে নামলে শান্তি দেবে। অনন্যা রুটির একটি টুকরো ছিঁড়ল। সেই গ্রাসটি গলা দিয়ে নামানো কঠিন হচ্ছিল, কিন্তু খিদে আর ক্লান্তি তাকে বাধ্য করে দিল। সেই রাতে অনন্যা ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। দীনানাথ ঘরের বাইরের চাতালে শুয়ে পড়লেন, যাতে অনন্যা একটু ব্যক্তিগত সময় পায়। গৌরী যে হোস্টেলে ছিল, তার খরচও এখন দীনানাথের কাঁধে ছিল, আর এখন অনন্যারও দায়িত্ব। পরের কয়েক সপ্তাহ অনন্যার জন্য অগ্নি পরীক্ষা ছিল। তাকে বস্তির কমন কল থেকে জল ভরতে হতো, লাইনে দাঁড়াতে হতো। আশেপাশের মহিলারা তাকে খুঁটিয়ে দেখত আর টিপ্পনি কাটত, দেখো, বড়বাপের বেটি এখন আমাদের মাঝে থাকবে। অনন্যা চাকরি খুঁজতে শুরু করল। তার কাছে বড় বড় ডিগ্রি ছিল, MBA ডিগ্রি ছিল, কিন্তু যেখানেই সে ইন্টারভিউ দিতে যেত, সিংহানিয়া কদবিটি তার পথে বাধা হয়ে দাঁড়াত। ও, আপনি বিজয় সিংহানিয়ার মেয়ে, সেই ব্যক্তি যিনি ব্যাংকে ঠকিয়েছেন? সব জায়গায় তাকে তাচ্ছিল্য সইতে হল। কোনো জালিয়াতির মেয়ের ওপর ভরসা করে কেউ চাকরি দেবার ঝুঁকি নিতে চাইল না। অনন্যা ক্লান্ত হয়ে ফিরত আর কোনায় বসে কাঁদত। তার মনে হতো সে দীনানাথের ওপর বোঝা হয়ে গিয়েছে। ওই বৃদ্ধ মানুষটি সারা দিন রোদে পুড়ে মাটির পাত্র বানাতেন, সেগুলো বেচতে বেরোতেন, আর যা রুক্ষ শুষ্ক খাবার জুটত তা দিয়েই অনন্যার পেট ভরত। একদিনকার কথা, দীনানাথ অসুস্থ হয়ে পড়লেন। জ্বরে গা পুড়ে যাচ্ছিল, তবুও উঠে চাকার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। অনন্যা তাকে থামাল। বাবা, আপনি বিশ্রাম নিন, আজ আমি বাজারে যাব। দীনানাথ মানা করলেন, কিন্তু অনন্যা জেদ ধরল। সে ঝুড়িতে তৈরি প্রদীপ আর ভাঁড় রাখল এবং মাথায় তুলে নিল। যে মেয়েটির পায়ে একসময় দুনিয়া লুটিয়ে থাকত, আজ মাথায় মাটির বোঝা নিয়ে সে বাজারে যাচ্ছিল। বাজারে সে দেখল মানুষ কিভাবে দরাদরি করে। ওরে ও কুমোরনি, এই প্রদীপ 2 টাকা নয়, 1 টাকা নে। অনন্যার আত্মসম্মান আহত হতে থাকল, কিন্তু সে হার মানল না। সে শিখল এক একটি টাকার দাম কি। সন্ধ্যায় যখন সে ফিরল, তখন তার কাছে সামান্য কিছু টাকা আর অনেক অভিজ্ঞতা ছিল। সে দীনানাথের জন্য ওষুধ কিনল। সেই রাতে প্রদীপের আলোয় সে দীনানাথের চাকা দেখল, ওই চাকা যা মাটিকে রূপ দিত। অনন্যার মাথায় একটি বুদ্ধি খেলল। সে ভাবল, বাবা এত পরিশ্রম করেন কিন্তু সঠিক দাম পান না, কারণ এগুলো শুধু সাধারণ পাত্রের মতো দেখায়। যদি আমরা এগুলোকে শিল্পে পরিণত করি তবে? অনন্যার ভেতরের বিজনেস মাইন্ড জেগে উঠল। সে পরের দিন দীনানাথকে বলল, বাবা, আমাকেও শেখান। দীনানাথ হাসলেন, মা, এটি মাটির কাজ, তোমার নরম হাত ছিলে যাবে। কিন্তু অনন্যা বলল, বাবা, ভাগ্য আমাকে এমনিতেও অনেক ছিলে দিয়েছে, এখন এই মাটি আর কি ক্ষতি করবে? দীনানাথ তাকে শেখাতে শুরু করলেন। অনন্যা মাটিকে স্পর্শ করতে শিখল। শুরুতে পাত্রগুলো তেড়াবাঁকা হল, কিন্তু ধীরে ধীরে সে রপ্ত করে নিল। অনন্যা নিজের আধুনিক চিন্তা আর দীনানাথের ঐতিহ্যবাহী শিল্পের মেলবন্ধন ঘটাল।
সে প্রদীপের ওপর নকশা শুরু করল, কলসিগুলোকে ট্রেন্ডি রং দিয়ে রাঙাতে শুরু করল। সে টেরাকোটার গয়না বানানোর চেষ্টা করল। দীনানাথ অবাক হয়ে গেলেন। তিনি যে কাজ যুগ যুগ ধরে করে আসছিলেন, অনন্যা তাকে এক নতুন রূপ দিয়ে দিয়েছিল। অনন্যা সেই পাত্রগুলোর ছবি নিজের পুরনো ফোন দিয়ে তুলল এবং সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পেজ বানালো। মাটি, এক নতুন শুরু। শুরুটা ধীর ছিল, কিন্তু অনন্যা হার মানল না। সে শহরের বড় বড় ক্যাফে আর হোটেলে গেল। যেখানে আগে সে চাকরির জন্য ধাক্কা খেয়েছিল, সেখানে এখন সে একজন বিক্রেতা, ভেন্ডার হয়ে গেল। স্যার, প্লাস্টিকের কাপের বদলে এই ভাঁড়গুলো ব্যবহার করুন, গ্রাহকদের ভালো লাগবে আর পরিবেশও বাঁচবে। অনেক জায়গা থেকে না শুনতে হলো, কিন্তু একটি ছোট ক্যাফে মালিকের তার আইডিয়া আর ভাঁড়ের ডিজাইন পছন্দ হয়ে গেল। সে 500টি ভাঁড়ের অর্ডার দিল। এটি তাদের প্রথম বড় জয় ছিল। দীনানাথ আর অনন্যা দিনরাত এক করে দিলেন। ভাটটির আগুনে পুড়তে পুড়তে অনন্যার চেহারা কালো হয়ে যেত, ঘামে জামাকাপড় ভিজে যেত, কিন্তু তার চোখে এক নতুন চমক ছিল, সেই চমক যা এসি ঘেরা বড় অফিসেও মেলেনি। অর্ডার পূরণ হলো, টাকা এলো। প্রথম রোজগার থেকে অনন্যা দীনানাথের জন্য একটি নতুন কুর্তা আর গৌরীর জন্য স্কুলের বই কিনল। দীনানাথের চোখে জল এসে গেল। মা, তুমি তো এই মাটিকে সোনা বানিয়ে দিলে। অনন্যা হেসে বলল, না বাবা, সোনা তো আপনি, আমি তো শুধু ওটাকে পালিশ করছি। জীবনের গাড়ি লাইনে আসতে শুরু করেছিল, কিন্তু ভাগ্য সম্ভবত এই শান্তি মেনে নিতে চায়নি। তাদের সফলতার খবর বস্তির গুন্ডাদের কাছে পৌঁছে গেল। হংসা নামের এক স্থানীয় বদমাশ, যে ওই এলাকায় তোলাবাজি করত, একদিন তাদের দোকানে এসে হাজির হল। হংসা এসেই একটি সাজানো কলসি লাথি মেরে ভেঙে দিল। ওরে ও বুড়ো, শুনেছি আজকাল অনেক নোট ছাপছিস, আর এই শহরের ম্যাডামও তোর সাথে আছে। আমাদের অংশ কে দেবে? দীনানাথ হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। ভাই, আমরা মেহনত করে খাই, কেবল তো শুরু করেছি, আমরা তোলা কোথা থেকে দেব? হংসা দীনানাথের কলার ধরল আর তাকে ধাক্কা দিল। দীনানাথ পড়ে গেলেন। এটি দেখে অনন্যার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সিংহীর মতো ঝাঁপিয়ে পড়ল আর হংসার সামনে দাঁড়িয়ে পড়ল। খবরদার, বাবাকে হাত দেবে না, এটি মেহনাতের কামাই, কারোর বাপের জমিদারি নয়। পুলিশ ডাকলে সব দাদাগিরি বেরিয়ে যাবে। হংসা এক বিভৎস হাসি হাসল। পুলিশ? হে ম্যাডাম, ভুলে গেছিস তুই কে? এক অপরাধীর মেয়ে। পুলিশ ডাকলে আগে তোকেই ভেতরে ঢোকাবে। তোর বাপ চোর ছিল আর তুইও চোর। অনন্যার হৃদয় যেন খঞ্জর চলল। হংসা হুমকি দিল, 2 দিন সময় দিচ্ছি, 10,000 টাকা তৈরি রাখিস, না হলে এই দোকান আর এই বুড়ো দুটোকেই জ্বালিয়ে দেব। সে চলে গেল, কিন্তু নিজের পেছনে এক আতঙ্ক ছেড়ে গেল। দীনানাথ ভয় পেয়েছিলেন। মা, আমরা এই জায়গা ছেড়ে দিই, এরা খুব বিপজ্জনক। কিন্তু অনন্যার চোখে এখন ভয় ছিল না, আগুন ছিল। সে বলল, না বাবা, আমরা পালাবো না, অনেক পালানো হয়েছে। পাপা পালিয়েছিলেন, আমি পালাবো না, আমরা লড়ব। অনন্যা জানত যে লড়াই করার জন্য শুধু আবেগ যথেষ্ট নয়, বুদ্ধিও চাই। সেই তার পুরনো পরিচিতিদের খুঁজতে শুরু করল, কিন্তু কেউ সাহায্যের জন্য প্রস্তুত ছিল না। তখনই তার মনে পড়ল যে ক্যাফে মালিক মিস্টার বর্মা তাকে অর্ডার দিয়েছিলেন তার ছেলে একজন সৎ পুলিশ অফিসার। এটি একটি ঝুঁকি ছিল, কিন্তু নেমাজ জরুরি ছিল। অনন্যা মিস্টার বর্মার সাথে দেখা করতে গেল। সে সব কথা জানাল। মিস্টার বর্মা তার সাহসের প্রশংসা করলেন, কিন্তু সতর্কও করলেন। মা, হংসার পেছনে বড় বড় নেতাদের হাত আছে, এটি সহজ হবে না। সেই সন্ধ্যায় যখন অনন্যা আর দীনানাথ কাজ করছিলেন, হঠাৎ বাইরে চিৎকার শোনা গেল। বস্তিতে আগুন লেগে গিয়েছিল। হংসা তার হুমকি সত্যি করে দেখিয়েছিল। আগুনের শিখা তাদের ছোট্ট দোকানের দিকে আসছিল। দীনানাথ আমার মাটি আমার মেহনত বলে চিৎকার করতে করতে আগুন নেভাতে ছুটলেন। অনন্যাও বালতি নিয়ে ছুটল। বস্তির লোকেরাও সাহায্যে এগিয়ে এলো। কোনো মতে আগুন নিয়ন্ত্রণে আনা গেল, কিন্তু তাদের অর্ধেক দোকান পুড়ে গিয়েছিল। দীনানাথ ছাইয়ের স্তূপে বসে কাঁদছিলেন। তার মনোবল আবার ভেঙে পড়ছিল। কিন্তু অনন্যা সেই ছাইয়ের ভেতর থেকে একটি আতপোড়া গণেশ মূর্তি তুলল। সেই একই মূর্তি যা দীনানাথ হাসপাতালে তাকে দিয়েছিলেন। সেই মূর্তি আগুনে পুড়ে আরও বেশি মজবুত আর লাল হয়ে গিয়েছিল। অনন্যা সেই মূর্তিটি দীনানাথকে দেখালো আর বলল, বাবা দেখুন, আগুন এটিকে পোড়াতে পারেনি, বরং আরও মজবুত বানিয়ে দিয়েছে। আমরাও ঠিক তেমনই, ওরা আমাদের যত জ্বালাবে আমরা ততটাই উজ্জ্বল হব। সেই ছাইয়ের স্তূপে দাঁড়িয়ে অনন্যা শপথ নিল
যে সে এখন শুধু নিজের ঘর চালাবে না, বরং এই পুরো বস্তির ভাগ্য বদলে দেবে। সে ঠিক করল যে এই আতঙ্কের সাম্রাজ্য সে শেষ করেই ছাড়বে। কিন্তু সে জানত না যে হংসা তো কেবল একটা ঘুঁটি ছিল, আসল খেলোয়াড় তো অন্য কেউ ছিল, সেই ব্যক্তি যে তার বাবাকে ধ্বংস করেছিল। আর এখন তার নজর এই বস্তির জমির ওপর ছিল, যেখানে অনন্যায় দীনানাথ নিজেদের স্বপ্নের মহল গড়ার চেষ্টা করছিলেন। সংগ্রামের আসল অধ্যায় তো এবার শুরু হতে চলেছিল। ছাই থেকে উঠে দাঁড়ানোর গল্প এখনও বাকি ছিল। একদিকে ক্ষমতা আর শক্তির নেশা ছিল, অন্যদিকে মাটি আর ঘামের শপথ। অনন্যা মুঠোয় সেই ছাই চেপে ধরল আর আকাশের দিকে তাকাল। মহাদেব, এবার যুদ্ধ হবে, ধর্ম আর অধর্মের লড়াই, আর এবার জয় মাটির হবে। দীনানাথ নিজের মেয়ের মধ্যে এক দুর্গাকে দেখলেন। তিনি অনুভব করলেন যে এই মেয়েটি এখন আর সেই কোমল পুতুল নেই, সে তো এখন ইস্পাত হয়ে গিয়েছে। অন্ধকার ঘন ছিল, কিন্তু ভোরের একটি আলো সেই ছাইয়ের স্তূপ থেকে উকি দিচ্ছিল। সেই পুড়ে যাওয়া দোকানের ধ্বংসাবশেষের ধোঁয়ার মাঝে অনন্যা নিথর দাঁড়িয়েছিল। কিন্তু এই নিস্তব্ধতা হারের নয়, বরং তুফানের আগের শান্তি ছিল। সে মাটি থেকে এক মুঠো ছাই তুলল আর নিজের কপালে লাগিয়ে নিল। দীনানাথ থমকে ছিলেন, তার চোখে নিজের পূর্বপুরুষের ঐতিহ্য পুড়ে যাওয়ার ভয় ছিল, কিন্তু অনন্যার চোখে রণচণ্ডীর তেজ ছিল। সে দীনানাথের হাত ধরে বলল, বাবা, ওরা মাটিকে আগুনে ফেলেছে, আর কুমোরের চেয়ে ভালো কে জানে যে আগুনে পুড়েই মাটি পাথরের মতো শক্ত হয়। ওর মালিকরা আমাদের দোকান জ্বালায়নি, বরং আমাদের সফলতার ভাঁটটি জ্বালিয়ে দিয়েছে। অনন্যা সেই মুহূর্তে নিজের ফোন বের করল। সে কোনো কান্নাকাটি করে সাহায্যের আবেদন করার ভিডিও বানালো না, বরং সেই ছাই মাখা এক আধভোড়া কলসি হাতে নিয়ে একটি ভিডিও রেকর্ড করল। তার গলায় কম্পন ছিল না, চ্যালেঞ্জ ছিল। সে বলল, এই কালো ছাই আমার কপালের তিলক। তোমরা ভেবেছিলে যে তোমরা আমাদের পুড়িয়ে দেবে। আমরা সেই বীজ, যারা পুঁতে দিলে আরও দ্রুত বড় হই। এই মাটি এখন আর থামবে না। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিল। হ্যাশট্যাগ ছাই থেকে ওঠা আসা হ্যাশট্যাগ ট্রেন্ড করতে লাগল। শহরের মানুষ যারা এখনও পর্যন্ত নিজেদের আলিশান জীবনে মগ্ন ছিল, তারা এই সংগ্রামের গল্পের সাথে যুক্ত হয়ে গেল। অনন্যা হার মানার বদলে সেই পুড়ে যাওয়া দোকানের বাইরে একটি তাঁবু টাঙিয়ে নিল। সে এক নতুন বিজনেস পরিকল্পনা করল, দ্য ফিনিক্স কালেকশন। সেই সব পাত্র যা আগুনে পুরোপুরি পড়েনি বা যাদের রং আগুনের ধোঁয়ায় কালো হয়ে গিয়েছিল, অনন্যা সেইগুলোর ওপর সোনালি রং দিয়ে নকশা শুরু করে দিল। কালো আর সোনালির সেই মেলবন্ধন এতই অদ্ভুত ছিল যে তা দুঃখ আর জয়ের প্রতীক হয়ে গেল। দেখতে দেখতে শহরের মানুষ সেই ছোট বস্তির দিকে ছুটে আসতে লাগল। যে মানুষগুলো কাল পর্যন্ত সিংহানিয়ার মেয়েকে টিপ্পনি কাটত, আজ তারাই তার শিল্প আর প্রাণশক্তিকে কুর্নিশ জানাতে আসছিল। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। হংসা তো কেবল একটি দাবার চাল ছিল। যখন অনন্যা জমির কাগজপত্র আর পুরনো ফাইল পরীক্ষা করা শুরু করল, তখন এক চমকে দেওয়ার মতো সত্য সামনে এলো। এই পুরো বস্তিটি সরিয়ে সেখানে মল বানানোর প্রজেক্টটি ছিল বর্ধন গ্রুপের, আর এই গ্রুপের মালিক অন্য কেউ নয়, বরং বিক্রম বর্ধন ছিল। সেই ব্যক্তি যে অনন্যার বাবার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আর বিজনেস পার্টনার ছিল, এবং যে প্রতারণা করে সব টাকা আত্মসাৎ করে বিজয় সিংহানিয়াকে ধ্বংস করে দিয়েছিল। অনন্যার রক্ত গরম হয়ে উঠল। এটি এখন শুধু অস্তিত্বের লড়াই ছিল না, এটি প্রতিশোধ আর ন্যায়ের ধর্মযুদ্ধে পরিণত হল। বিক্রমবর্ধন যখন জানতে পারল যে সেই জেদি মেয়েটি আর কেউ নয়, বরং বিজয়ের মেয়ে, তখন সে ক্ষেপে গেল। সে রাতারাতি বস্তি খালি করানোর জন্য বুলডোজার পাঠিয়ে দিল। সকাল 10টা বেজেছিল। বস্তির মানুষ আতঙ্কে ছিল। বিশালকায় মেশিনগুলো নিজেদের লোহার চোয়াল খুলে দাঁড়িয়েছিল। পুলিশও দর্শক হয়েছিল, কারণ বিক্রমবর্ধনের পকেট খুব গভীর ছিল। দীনানাথ কাঁপছিলেন, মা সরে যা, এরা আমাদের পিষে দেবে। কিন্তু অনন্যা সেই মেশিনগুলোর সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। সে নিজের হাতে কোর্টের একটি স্টে অর্ডার ধরে রেখেছিল, যা সে নিজের পুরনো আইনের পড়াশোনা আর কিছু বিশ্বস্ত আইনজীবীর সাহায্যে রাত জেগে তৈরি করিয়েছিল। অনন্যার গর্জন বুলডোজারের শব্দের চেয়েও জোরে ছিল। থেমে যাও, যদি 1 ইঞ্চিও এগোও তবে এমন মামলা ঠুকব যে তোমাদের আগামী 7 পুরুষ কোর্টের চক্কর কাটতে কাটতে শেষ হয়ে যাবে।
মিডিয়া, যাকে অনন্যা আগেই ডেকে নিয়েছিল, সেখানে উপস্থিত ছিল। ক্যামেরার সামনে বিক্রমবর্ধনের গুন্ডাগিরি ফাঁস হয়ে যাচ্ছিল। তখনই ভিড় ঠেলে পুলিশের জিপ এলো। সেখান থেকে ইন্সপেক্টর বার্মা, অর্থাৎ ক্যাফে মালিকের ছেলে, নামলেন। তিনি এসেই হাংসাকে হাতকড়া পড়ালেন, যাকে তিনি গতরাতে অগ্নিসংযোগের প্রমাণের সাথে ধরেছিলেন। হাংসা পুলিশের মার খেতেই বিক্রমবর্ধনের নাম উগরে দিয়েছিল। বাজি পাল্টে গিয়েছিল। বিক্রমবর্ধনকে নিজের পা পিছিয়ে নিতে হলো। সেদিন বস্তিতে দীপাবলি পালিত হল। দীনানাথ অনন্যার আরতি করলেন। তুমি আমার মেয়ে নও, তুমি তো সাক্ষাৎ দুর্গা, তিনি ধরা গলায় বললেন। সময়ের চাকা নিজের গতিতে ঘুরতে লাগল। বিক্রমবর্ধনের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। অনন্যা পুরনো দলিলের ভিত্তিতে তার বাবার কেসটি পুনরায় খোলাল। দীর্ঘ আইনি লড়াই চলল, কিন্তু সত্য সাময়িকভাবে বিব্রত হতে পারে, পরাজিত নয়। বিক্রমবর্ধনের জালিয়াতির অভিযোগে জেল হল। অনন্যা তার বাবার হারিয়ে যাওয়া সম্পত্তির এক বড় অংশ ফিরে পেল। সে আবার কোটিপতি হয়ে গেল। কিন্তু এইবার সেই দৌলত তার মাথায় চড়েনি। সে সেই আলিশান বাংলো আর কিনল না, বরং সে ওই বস্তির জমি কিনে সেখানকার মানুষদের নামে করে দিল। সে সেখানে একটি অত্যাধুনিক ওয়ার্কশপ বানাল, মাটি, দ্য সোল অফ ইন্ডিয়া। এখন অনন্যা বড় বড় বোর্ড মিটিংয়ে স্যুট পরে যেত, কিন্তু সন্ধ্যায় সে খদ্দরের শাড়ি পরে দীনানাথের কাছে চাকার সামনে বসত। গৌরী এখন বড় হয়ে গিয়েছে আর অনন্যার সাহায্যে দেশের নামী ডিজাইন কলেজে পড়ছে। দীনানাথের ছোট কাজ এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে গিয়েছে। তাদের বানানো পাত্র প্যারিস আর লন্ডনের শোরুমে সাজানো থাকত। দীনানাথ, যিনি একসময় পয়সার জন্য মুখাপেক্ষী ছিলেন, এখন নিজের বস্তির প্রধান হয়ে গিয়েছেন। কিন্তু তার স্বভাব সেই একই রকম, বিনম্র ছিল। তিনি প্রায়ই বলতেন, এইসব আমার মায়ের জাদু, আমি তো কেবল মাটি। বছর কেটে গেল। অনন্যা ৩৫ বছর পার করেছিল। সে বিয়ে করেনি। সে বলতো যে তার পরিবার এই মাটি আর এই মানুষগুলোই। কিন্তু জীবনের একটি নিয়ম আছে, যে এসেছে তাকে যেতে হবে। দীনানাথের শরীর এখন জবাব দিতে শুরু করেছিল। বার্ধক্য আর জীবনভর সংগ্রাম এখন তার নিঃশ্বাসের ওপর ভারী হয়ে পড়ছিল। এক শারদ পূর্ণিমার রাতে দীনানাথ অনন্যাকে নিজের কাছে ডাকলেন। তিনি খাটে শুয়েছিলেন, চেহারায় এক অলৌকিক শান্তি ছিল। অনন্যা তার হাত নিজের হাতের মধ্যে নিল। সেই হাত এখন খুব ঠান্ডা হয়ে গিয়েছে। মা, দীনানাথের গলা খুব ধীর ছিল। আমার ডাক এসে গিয়েছে। অনন্যার চোখ দিয়ে জল বয়ে গেল। না বাবা, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। আমি পাপাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, এখন আপনাকে হারাতে পারব না। দীনানাথ হেসে তার চোখের জল মুছিয়ে দিলেন। পাগলি, কুমোর কখনো মরে না, সে তো শুধু মাটিতে মিশে যায়, আবার নতুন রূপ নেওয়ার জন্য। আমার কোনো দুঃখ নেই। মহাদেব আমাকে জীবনের শেষ প্রান্তে এমন এক মেয়ে দিয়েছেন যে আমার উদ্ধার করে দিয়েছে। আমার গৌরীকে দেখে রেখো। অনন্যা বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। দীনানাথ নিজের খাটের নিচ থেকে সেই পুরনো কাঠের ছড়িটি বের করলেন, যা দিয়ে তিনি চাকা ঘোরাতেন। এটি আমার ওসিয়ত, আমার শক্তি, এটি সামলে রেখো। মনে রেখো, যতক্ষণ এই চাকা ঘুরতে থাকবে, মানবতা বেঁচে থাকবে। আর এই কথার সাথেই সেই বৃদ্ধ শিল্পী, সেই পিতৃতুল্য দেবতা নিজের দেহ ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন। শ্মশানঘাটে নিস্তব্ধতা ছিল। গঙ্গার পাড়ে চিতা সাজানো ছিল। সমাজের মোড়লরা বলল যে মেয়ে মুখাগ্নি করতে পারবে না, কিন্তু অনন্যা এগিয়ে গিয়ে জ্বলন্ত মশাল হাতে নিল। ইনি আমাকে মেয়ে মেনেছিলেন, আর একজন মেয়ের ধর্ম আমি পালন করব, সে দৃঢ়ভাবে বলল। কারোর তাকে থামানোর সাহস ছিল না। যখন সে চিতায় আগুন দিল, তখন আগুনের শিখায় সে দীনানাথের হাসি মুখ দেখতে পেল। মনে হলো যেন তিনি বলছেন, বিজয়ী ভাব। অস্থি বিসর্জনের পর অনন্যা পেছনে ফিরে তাকাল না। সে নিজের যন্ত্রণাকে শক্তিতে বদলে দিল। সে দীননাথ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করল, যা দেশজুড়ে বিলুপ্ত হতে থাকা শিল্প আর শিল্পীদের সংরক্ষণ দিতে লাগল। আরও 10 বছর কেটে গেল। অনন্যা এখন 48 বছর বয়সের। চুলে রূপালী আভা দেখা দিয়েছে, কিন্তু চেহারার তেজ আরও বেড়ে গিয়েছে। মাটি এখন দুনিয়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে একটি। একদিন অনন্যা নিজের অফিসের ব্যালকনিতে দাঁড়িয়ে শহর দেখছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এলো। ম্যাম, বাইরে একটি ছেলে এসেছে, জেদ করছে আপনার সাথে দেখা করার। বলছে তার কাছে একটি বিজনেস আইডিয়া আছে, কিন্তু জামা কাপড় খুব ছেঁড়াখোড়া। অনন্যার কানে অতীত প্রতিধ্বনিত হয়ে উঠল। তার মনে পড়ল সেই দিনটির কথা, যখন সে নিজে রাস্তায় বসেছিল। সে বলল, ওকে ভেতরে পাঠাও।
ছেলেটি ভেতরে এলো। বয়স ওই 20-22 বছর, জামাকাপড় ময়লা, পায়ে ছেঁড়া চটি, কিন্তু চোখে এক অদ্ভুত চমক, সেই একই চমক যা একসময় দীনানাথের চোখে ছিল, সেই একই জেদ যা একসময় অনন্যার মধ্যে ছিল। ম্যাম, ছেলেটি ইতস্তত করে বলল, আমার নাম রাজু, আমি বাঁশ দিয়ে জিনিস বানাই। আমার গ্রামে মানুষ একে ফালতু মনে করে, কিন্তু আমার মনে হয় এটি দুনিয়া বদলে দিতে পারে। আমার শুধু একটি সুযোগ চাই। অনন্যা নিজের চেয়ার থেকে উঠল। সে ধীরে ধীরে ওই ছেলেটির কাছে গেল। সে ওই ছেলেটির মধ্যে নিজের আর দীনানাথের প্রতিচ্ছবি দেখল। অনন্যা হেসে জিজ্ঞেস করল, খিদে পেয়েছে? ছেলেটি মাথা নিচু করল। 2 দিন ধরে কিছু খাইনি ম্যাম। অনন্যা নিজের টিফিন বক্স খুলল, যার মধ্যে আজও সেই সাদামাটা খাবার ছিল, রুটি আর সবজি। সে নিজের হাত দিয়ে একটি গ্রাস ছেড়ল আর ছেলেটিকে খাইয়ে দিল। ছেলেটি কেঁদে ফেলল। অনন্যা তার কাঁধে হাত রাখল আর বলল, কেঁদো না, চোখের জল মানুষকে দুর্বল করে, আর খিদে তাকে জেদি। তোর চোখে আমি আমার অতীত দেখতে পাচ্ছি। সে ওই ছেলেটির বাঁশের তৈরি একটি ছোট নমুনা দেখল। কাজ গাঁচা ছিল, কিন্তু তাতে সম্ভাবনা ছিল। রাজু, অনন্যা বলল, আজ থেকে তুমি একা নও, আমরা মিলে কাজ করব, কিন্তু একটি শর্ত আছে। ছেলেটি চোখের জল মুছে জিজ্ঞেস করল, কি ম্যাম? অনন্যা দেওয়ালে টাঙানো দীনানাথের ছবি আর সেই পুরনো চাকার ছড়িটির দিকে ইশারা করল। সফলতার উচ্চতায় পৌঁছে নিজের শেকড়কে ভুলবে না। এই দৌলত, এই খ্যাতি সব আসা যাওয়া, শেষ পর্যন্ত যা বেঁচে থাকে তা হলো মানবতা আর এই মাটি। তুমি কি এই ঐতিহ্য বহন করার জন্য প্রস্তুত? ছেলেটি দৃঢ়ভাবে মাথা নাড়ল। জি ম্যাম। অনন্যা আবার জানলার দিকে ঘুরল। সন্ধ্যা নামছিল। আকাশে কমলা আর বেগুনি রঙের ছটা ছড়িয়েছিল। তার মনে হল যেন মেঘেদের মাঝে দীনানাথ, সাবিত্রী আর তার নিজের বাবা মা দাঁড়িয়ে হাসছেন। জীবনের চাকা পূর্ণ হয়ে গিয়েছিল। এক ধনী মেয়ে সবকিছু হারিয়ে মানবতা পেয়েছিল, আর এক গরিব বাবা তাকে সেই সম্পদ দিয়েছিলেন যা ব্যাংকে রাখা যায় না। অনন্যা দীর্ঘশ্বাস নিল। বাতাসে ভেজা মাটির গন্ধ ছিল, সেই একই গন্ধ যা সে প্রথমবার দীনানাথের বাড়িতে পেয়েছিল। সে মনে মনে বলল, বাবা, চাকা এখনও ঘুরছে, আর শহরের সেই কোলাহলের মাঝে এক নতুন গল্পের জন্ম হচ্ছিল। দুঃখ কখনো শেষ হয় না, তা কেবল ভাগ হয়ে যায়, আর যখন দুঃখ ভাগ করে নেওয়া হয় তখন তা প্রেম হয়ে যায়। এটিই চিরন্তন সত্য। মানবতার এই শিখা যা দীনানাথ জ্বালিয়েছিলেন এখন অনন্যার হাত হয়ে নতুন প্রজন্মের কাছে পৌঁছে গিয়েছিল, আর এটি জীবনের সবচেয়ে বড় জয়।